হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। তো আজকে কুলম্বের সূত্রর আমি তৃতীয় লেকচার নিয়ে এসেছি। আগের লেকচারে আমরা কিছু থিওরিটিক্যাল পার্ট আর তার সাথে আমরা অঙ্ক করেছিলাম। আজকেও আমরা এই পুরো লেকচারটাতে খালি অঙ্কই করব, আর এই অঙ্কের একটু টাইপটা অন্যরকম হবে। অঙ্কগুলো করার জন্য আমি এই যে বইটা রেফারেন্স নেব সেটা হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনেরই বই, আশা করছি প্রত্যেকেরই আছে। তো এই বই থেকে আমি কিছু কিছু বেশ গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নেব এবং সেগুলো আলোচনা করব। তাহলে কপি পেন সবাই বের করে নাও, খাতা পেন যা যা আছে। অঙ্ক আমরা শুরু করবো। যেহেতু দেখো হেডিং দিয়েছি আমি ইকুইলিব্রিয়াম বেসড প্রবলেম, মানে দুই বা ততোধিক আধান সাম্যাবস্থায় থাকবে এবং সাম্যাবস্থায় রেখে তাদের মধ্যে বিভিন্ন ধরনের তোমাকে গাণিতিক সমস্যা দেবে। হয়তো কোনো একটি আধানের মান বের করতে বললো পুরো সংস্থাটির সাম্যাবস্থায় থাকার জন্য, বা এমন কিছু দিয়ে দিল যে সাম্যাবস্থায় আছে তাহলে অন্য অমুক আধানের উপর ফোর্স কত, বা এই আধানের উপর ফোর্স কত, এই ধরনের কোশ্চেন তোমাকে দিতে হতে পারে। তো অঙ্ক শুরু করার আগে আমরা আধানের একক সম্বন্ধে একটু জেনে নিই। কী আছে আধানের একক? চার্জ, যাকে তুমি কিউ দ্বারা ডিনোট করো। এর ইউনিট কি? ইউনিট। তো যখনই ইউনিটের কথা বলবো তখনই আমাদের মাথায় দুটো কথা তো ভেসে আসে, একটা হয় এসআই আর একটা সিজিএস। তো এসআই পদ্ধতিতে আধানের একককে বলা হয় কুলম্ব, কুলম্ব বড় হাতের সি। আর সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব, স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, তুমি যেটা খুশি ইউজ করবে। আমাদের অঙ্ক করতে গিয়ে কনভার্সন করতে হতেই পারে, যে এসআই দেওয়া আছে সিজিএসে কনভার্ট, বা সিজিএস দেওয়া আছে এসআইতে কনভার্ট করতে হয়। তো কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক কি লিখে রাখবে ভালো করে। 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, তুমি যেটা খুশি বলতে পারো। আরও একটা আধানের একক আছে যাকে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বলে, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় একক, ইএমইউ ইউনিট, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এই ক্ষেত্রে কি হয়? এক ইএমইউ আধানের পরিমাণ হয় 3 × 10⁻10 স্ট্যাট কুলম্ব। তো ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটটা আমাদের তত কাজে লাগে না, জাস্ট জেনে রাখো ইনকেস যদি কোনো এমসিকিউ অঙ্কতে বা কোশ্চেন এসে যায়। তো 1 ইএমইউ আধান সমান 3 × 10⁻10 স্ট্যাট কুলম্ব। আমি যদি বলি 1 ইএমইউ সমান কত কুলম্ব হবে এসআই পদ্ধতি, তাহলে ইএমইউ এর সাথে এসআই পদ্ধতির যদি আমি তুলনা করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 1 ইএমইউ আধান সমান দেখো 3 × 10⁻9 স্ট্যাট কুলম্ব, মানে 1 কুলম্ব। তাহলে এখানে একটা এক্সট্রা 10 থেকে যাবে, তার মানে বলতে পারি 10 কুলম্ব। তাহলে বলতে পারি 10 কুলম্ব। তাহলে 1 ইএমইউ আধান সমান 10 কুলম্ব। 1 ইএমইউ আধানকে যদি সিজিএসের সাথে তুলনা করি তাহলে 3 × 10⁻10 স্ট্যাট কুলম্ব। আর এসআই আর সিজিএসের মধ্যে সম্পর্ক কি? 1 কুলম্ব সমান 3 × 10⁻9 স্ট্যাট কুলম্ব। তো আশা করছি এই কটা জিনিস তুমি একটু মনে রাখবে, আমাদের অঙ্ক করতে গিয়ে কোনো না কোনো জায়গায় কাজে লাগতেই পারে। ওকে, পজ করে নোট করবে। এবার আমি পরপর অঙ্ক নেব। প্রথম অঙ্ক পড়ছি আমি বই থেকে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। দুটি একই প্রকার সমান আধান সম্পন্ন ক্ষুদ্র ধাতব গোলকের প্রত্যেকটির ওজন 3 গ্রাম একটি বিন্দু থেকে 13 সেমি দীর্ঘ দুটি সুতোর দ্বারা গোলক দুটিকে ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে 10 সেমি দূরে স্থির অবস্থায় থাকে।
প্রতিটি গোলকের আধানের মান ও সুতোর টান নির্ণয় করো। তো কোশ্চেনটা শুরু করার আগে আবার দুবার তুমি পড়বে, ভালো করে দেখবে এবং পুরো ব্যাপারটাকে মাথার মধ্যে পিকচারে আনার চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি ঘটনা কী ঘটেছে। আমি যদি লাইন বাই লাইন আবার দেখি, বলেছে দুটি একই প্রকার সমান আধান সম্পন্ন ক্ষুদ্র ধাতব গোলকের প্রত্যেকটি ওজন 3 গ্রাম। তার মানে তোমার কাছে ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দুটো গোলক আছে, যার এক একটার ওজন হচ্ছে 3 গ্রাম। দুটোতে একই প্রকারের আধান দেওয়া হয়েছে। একই প্রকারের আধান মানে কি, হয় দুটোতেই পজিটিভ আছে অথবা দুটোতেই নেগেটিভ আছে। ঠিক, সম পরিমাণ দেওয়া হয়েছে এটাও বলে দিয়েছে। এই নয় যে একটা গোলকে বেশি আধান আর একটাতে কম আধান, না, একদম না, দুটোতে সম পরিমাণ দেওয়া হয়েছে। আর কি বলেছে কোশ্চেনে, একটি বিন্দু থেকে 13 সেমি দীর্ঘ দুটি সুতোর দ্বারা গোলক দুটিকে ঝোলানো হলে, আচ্ছা তাহলে গোলক দুটোকে সুতো দিয়ে বেঁধে একটা বিন্দুতে গিয়ে ঝুলিয়ে দিয়েছে। তাহলে একটা সুতোতে যদি দুটো গোলককে এভাবে ধরে ঝুলিয়ে দিই, একটা সুতোতে বেঁধে, মনে করো একটা সুতোতে বেঁধে দুটো গোলককে দুটো ভিন্ন ভিন্ন সুতোতে বাঁধলাম অ্যাজ পার কোশ্চেন। যদি আমি এইভাবে ঝুলিয়ে দিই তাহলে দেখতেই পাচ্ছি এটা তো সমপরিমাণ আধান, এখানেও সমজাতীয় আধান, মনে করো পজিটিভ আধান আছে মনে করো। তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে কি করবে না? এই গোলককে ডান দিকে বিকর্ষণ করবে, আর এদিকের গোলকটা বাম দিকের গোলককে এই দিক বরাবর বিকর্ষণ করবে কি করবে না? এবার প্রশ্ন হচ্ছে বিকর্ষণ কতক্ষণ ধরে করবে? বিকর্ষণ তো আর চিরকাল ধরে করতে থাকবে না। তাদের যতটা পরিমাণ আধান আর সেই আধানের দরুন যতটা কুলম্বীয় ফোর্স হবে, সেই বিভিন্ন ফোর্স, অভিকর্ষজ বল, সুতোর টান, সবাই যখন একে অপরকে একেবারে সাম্যাবস্থায় ব্যালেন্স করে দেবে ততদূর পর্যন্ত বিকর্ষণ হবে। অর্থাৎ এই দুটো বিকর্ষণ হয়ে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে স্থির হবে, না ফার্দার ওদিকে যাবে না এটা ফার্দার এদিকে যাবে, একটা জায়গা থেকে স্থির হবে। অর্থাৎ পুরো অঙ্কটা একটা ইকুইলিব্রিয়ামের অঙ্ক ছিল। পুরো দেখো সংস্থাটার একটা ইকুইলিব্রিয়ামের কথা বলেছে। দেখো ফার্দার পড়ে দেখো, বলছে ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে 10 সেমি দূরে স্থির অবস্থায় থাকে। তো কোশ্চেনটা বলেই দিয়েছে যে বিকর্ষণ করে তারা 10 সেমি দূরে গিয়ে স্থির হয়ে গেল। এবার বলছে কোশ্চেন কি, প্রতিটি গোলকের আধানের মান ও সুতোর টান নির্ণয় করো। তাহলে ছবিটাকে যদি আমি একটু ক্লিয়ার করে আঁকি, আমি কেমন হয়েছে ঘটনাগুলো মনে করে এখান থেকে ঝোলানো হয়েছে। তারা বিকর্ষণের জন্য পরস্পর এতটা দূরে সরে গেল। এই গোলকটা মনে করে এখানে চলে এলো, এই গোলকটা মনে করে এখানে চলে এলো। তাদের মধ্যবর্তী দূরত্বটা কোশ্চেনে বলেই দিয়েছে 10 সেমি দূরে। এক একটা সুতোর দৈর্ঘ্য কোশ্চেনে বলে দিয়েছে 13 সেমি। আর কি, যদি এই অবস্থায় গোলক পুরো সংস্থাটা যদি সাম্য অবস্থায় থাকে তখন সুতোর টান আর গোলক দুটিতে আধানের পরিমাণ নির্ণয় করতে হবে। তো এক কাজ করি, মনে করি যে দুটি গোলকেই আধানের পরিমাণ হচ্ছে কিউ। দুটি গোলকেই আধানের পরিমাণ হচ্ছে কিউ। এবার আমাকে মার্কিং করতে হবে প্রত্যেকটা ফোর্স। এখানে কি কি ফোর্স আছে সব কটা ফোর্সকে মার্কিং করতে হবে। ফোর্স মার্কিং না করলে আমরা কোনো মতেই বুঝতে পারবো না যে কোন ফোর্স কাকে ব্যালেন্স করছে, আর সেখান থেকে তো আমরা সমবস্থার শর্তগুলো প্রতিষ্ঠা করতে পারবো, অর্থাৎ শর্তগুলো পরপর লিখতে পারবো। আচ্ছা, তাহলে মনে করো আমি এই গোলকটার জন্য করছি। যদি এই গোলকটার দিকে তাকাই তাহলে গোলকের ভর এম যদি হয় তাহলে একেবারে উলম্বভাবে নিচের দিকে আমরা এমজিকে মার্কিং করি। অভিকর্ষজ বল উলম্বভাবে নিচের দিকে অঙ্ক করার সময় মার্কিং করতে হয়। ঠিক, আর কি আছে, দুটো যেহেতু সমজাতীয় আধান তাই এই গোলকটি ডান দিকের গোলককে এই বরাবর বিকর্ষণ করবে, আর সেই বিকর্ষণ বলকে আমরা কুলম্বীয় ফোর্স বলবো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স Fe লিখলাম। আর কি আছে, এটা সুতো, তাহলে এই গোলকের উপর সুতো এই বরাবর একটা টান দেবে,
আশা করছি টান কীভাবে মার্কিং করতে হয় এগুলো তোমরা সব ক্লাস 11-এ শিখেছো। কোনো বিন্দুতে যদি টান মার্কিং করতে হয় তাহলে বিন্দু থেকে অ্যাওয়ে ফ্রম দ্যাট পয়েন্ট করতে হয়। তাহলে এই গোলকটা থেকে অ্যাওয়ে যদি করি, মানে দূরের দিকে যদি যায় বা বাইরের দিকে যায়, তাহলে বাইরের দিকে এভাবে তীর দিতে হয়। আচ্ছা, আর কোনো ফোর্স নেই। দেখো এখানে যতগুলো ফোর্স ছিল সব মার্কিং করে দিয়েছি। এবার এই সুতোটা জাস্ট মনে করো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। যদি ওই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে আমাকে এবার টানের দুটো উপাংশ বের করতে হবে। কেন? টানের উপাংশ বের করতে না পারলে এই এফিটা কাকে ব্যালেন্স করছে বা এই এমজিটা কাকে ব্যালেন্স করছে সেটা আমরা জানতে পারবো না। তাই আমি টানকে, দেখো যে ফোর্সটা দেখতে পাচ্ছ তুমি এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর, কোনো বরাবরই নেই, তাকেই আমরা উপাংশে ভাঙি। এফিটা এক্স অক্ষ বরাবর আছে মনে করো, এমজিটা ওয়াই অক্ষ বরাবর আছে মনে করো, কিন্তু টানটা না এক্স অক্ষ বরাবর আছে না ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে টানটাকে যদি আমি দুটো উপাংশে ভাঙি তাহলে মনে করো একটা উপাংশ এই বরাবর হবে, আরেকটা উপাংশ এই বরাবর হবে। আশা করছি বুঝতে পারছো। এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে, এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। দেখো পুরো দেখা যাচ্ছে। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে। দুটো সমান্তরাল সরলরেখা, আরেকটা সরলরেখা। আচ্ছা, এগুলো আশা করছি জানো তুমি, একান্তর করবো বলে এগুলোকে। আর কি টানের তাহলে কি কি উপাংশ হচ্ছে? উপর দিকে দেখো টি কস থিটা, আর এই বাম দিক বরাবর দেখতে পাচ্ছি, এগুলো মুছে দিলাম আপাতত, টি সাইন থিটা। উপর দিক বরাবর টি কস থিটা, বাম দিক বরাবর টি সাইন থিটা। চলো এই লাইনটা আমি আপাতত ডটেড দিয়ে দেখাচ্ছি আপাতত। তাহলে পুরো সংস্থাটি যদি সাম্যাবস্থায় থাকে, ইন ইকুইলিব্রিয়াম, কি কি লিখতে পারি আমরা? টি কস থিটা ইকুয়াল টু এমজি লিখতে পারি, টি কস থিটা ইকুয়াল টু এমজি। আর কি লিখতে পারি? টি সাইন থিটা ইকুয়াল টু এফি, বাম দিকের ফোর্স ইকুয়াল টু ডান দিকের ফোর্স, দুটো ফোর্স একে অপরকে ব্যালেন্স করেছে। উপর দিকের ফোর্স ইকুয়াল টু নিচের দিকের ফোর্স, এরা দুজনে পরস্পরকে ব্যালেন্স করেছে, তাই এই গোলকটি এখানে এসে স্থির অবস্থায় আছে, অর্থাৎ সাম্যাবস্থায় আছে। তাহলে বলতে পারি টি সাইন থিটা ইকুয়াল টু এফি, মানে কলম্বিয়া ফোর্স। আচ্ছা, এতদূর যখন হয়ে গেল, এবার প্রশ্ন হচ্ছে আমাকে এই দুটো সমীকরণ থেকে টান আর আধানের মান বের করতে হবে। এবার কুলম্বে ফোর্সের মান কত? এফির মান আমরা জানি কে কিউ1 কিউ2 ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। এবার পুরো অঙ্কটা যদি আমি সিজিএস পদ্ধতিতে করি তাহলে আমি ফার্স্ট লেকচারেই বলেছিলাম যে কুলম্বীয় ধ্রুবক কে এর মান সিজিএস পদ্ধতিতে 1 হয়, আর এসআই পদ্ধতিতে কত হয়? 9 × 10⁹। তো এক্ষেত্রে কে এর মান যদি 1 করে দিই, অর্থাৎ সিজিএস পদ্ধতিতেই যদি অঙ্কটা করি, তাহলে এখানে মানগুলো বসালে কত হবে? কিউ তো কিউ স্কোয়ার হয়ে গেল, আর আর স্কোয়ার। ভালো করে দেখো, কোশ্চেনে বলেছিল তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেমি। এখান থেকে এটা দূরত্ব কত ছিল? 10 সেমি। তাহলে এই দূরত্বর স্কোয়ার লিখব, 10 স্কোয়ার। তাহলে কত হয়ে গেল? এটা হয়ে গেল কিউ স্কোয়ার বাই 100। আচ্ছা, কোশ্চেনে ভালো করে দেখবে প্রত্যেকটি গোলকের ভরও বলে দিয়েছিল 3 গ্রাম। তার মানে প্রত্যেকটি গোলকের ভর এম এর মান 3 গ্রাম। এম এর মান যদি 3 গ্রাম হয়, তাহলে এবার দেখো এইটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ যদি বলে দিই, মনে করো এটাকে আমি বলছি 1 নং সমীকরণ, এটা যেটা বেরোলো এটাকে মনে করো 2 নং সমীকরণ। তো 2কে 1 দিয়ে ভাগ করলে কত হবে বা কি হবে? 2কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাচ্ছে? 2 ডিভাইড বাই 1 করে পাই। তাহলে টি সাইন থিটা ডিভাইড বাই টি কস থিটা
দেখো 2কে 1 দিয়ে ভাগ করছি, তাহলে বাম পক্ষটা আগে ভাগ হয়ে গেল। ডান পক্ষে কি আছে? কিউ স্কোয়ার বাই 100 ডিভাইড বাই mg। এটা হবে কি হবে না? এখানে টি টি কেটে গেল, তাহলে সাইন বাই কস হয়ে গেল ট্যান থিটা। তাহলে ট্যান থিটার মান কিউ স্কোয়ার বাই 100 ইন্টু এম, এম এর মান 3, আর জি এর মান কোশ্চেনে কিছু বলা নেই, তাহলে আমি 9.8ও ধরতে পারি বা 10ও ধরতে পারি। চলো অঙ্কের সুবিধার্থে আমি 10 ধরে নিলাম। অভিজ্ঞতা ধরুন জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি ধরে নিলাম। কোশ্চেনে কিছু উল্লেখ নেই, তুমি 9.8 ধরে করলেও অঙ্ক ঠিক, বা 10 ধরে করলেও অঙ্ক কারেক্ট, এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এবার কোশ্চেন হচ্ছে ট্যান থিটার মান কত। যদি আমি একটু ভালো করে ছবিটার দিকে তাকাই, দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? একদম সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা 13, ভূমিটা 5। কেন? পুরোটা যদি 10 হয় তাহলে এই লাইনটা তো সমদ্বিখণ্ড করবে একদম পুরো লাইনটাকে, তাহলে এটা 10 হলে এটা 5, এটা 5 হবে। তাহলে ভূমি হচ্ছে 5 সেমি, অতিভুজ তুমি দেখতে পাচ্ছ 13 সেমি, তাহলে ভূমি আর অতিভুজকে ইউজ করে আমি থিটার মানটা বের করতে পারি। বা যদি বলি লম্বটাই কত, তাহলে তুমি বলবে আন্ডার রুট অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আর সবাই জানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করে তার যদি রুট করি তাহলে সেটা 144 হয়, আর 144-এর রুট হয় 12। তাহলে বুঝতে পারছি লম্বটা কত? 12। দেখো এটা 5, 12, 13 ট্রায়াঙ্গেল। ফিজিক্সে যখনই তুমি অঙ্ক করে দেখবে এরকম ধরনের ট্রায়াঙ্গেল অনেক দেখা যায়। একটা 3, 4, 5-এর ফেমাস ট্রায়াঙ্গেল হয়, ওটাও আমি কোনো না কোনো অঙ্কে কখনো কখনো ডিসকাস করে দেবো। আপাতত এখানে দেখো যে 5, 12, 13 এই যে ট্রায়াঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেল থেকে ট্যান থিটা কত হবে? তাহলে ট্যান থিটা দেখতে পাচ্ছি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ 5/12। তাহলে মান পেয়ে গেলাম এখান থেকে, ছবি থেকে। ট্যান থিটার মান হচ্ছে 5/12 ইকুয়াল টু কিউ স্কোয়ার, এটা কত হচ্ছে 110 1000 3 3000। তাহলে কিউ এর মান কত? কিউ এর মান আন্ডার রুট, কিউ এর মান আন্ডার রুট 5 ইন্টু 3000 ডিভাইড বাই 12। তাহলে এটা যদি একটু ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি আমি, তাহলে কিউ এর মান আমরা পেয়ে যাবো সিজিএস পদ্ধতিতে 5 3 15000 ডিভাইড 12 আন্ডার রুট অ্যান্সার 35.35 35.35 স্ট্যাট কুলম বা ইএসইউ, তুমি যেটা খুশি লিখতে পারো। তাহলে দেখো প্রথমে আমাদের আধানের মানটা বেরিয়ে গেল। এবার এই আধানের মান যখনই বেরিয়ে গেলো, এবার সূত্র টানও বেরিয়ে যাবে। এই আধানের মানটা নিয়ে গিয়ে যে কোনো একটা তুমি সমীকরণ, মানে এই 2 নম্বর সমীকরণেই বসিয়ে দাও। যদি 2 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে এখানে কিউ এর মানটা ইউজ হয়ে যাবে। অথবা আমি যদি 1 নং সমীকরণ থেকেও বের করতে চাই তাও বের করা যাবে। টি কস থিটা, কস থিটার মান এই ত্রিভুজ থেকে বেরোবে, এম এর মান জানা, জি এর মান সবাই জানে, সব কটা বসিয়ে দিলে আমি টি এর মানও পেয়ে যাবো। তাহলে চলো আমি যে কোনো এক জায়গা থেকে বের করে দিই। তাহলে টান আমি 1 নং সমীকরণ থেকে বের করছি, এখানে দেখবে 1 নং থেকে পাই, বলো টান সমান কত হবে? mg আপন cos থিটা। আচ্ছা, m মানে হচ্ছে 3 গ্রাম। আচ্ছা, এখানে আমরা একটা জি এর মান 10 বসিয়েছি, কিন্তু যেহেতু পুরো অঙ্কটা সিজিএসে করেছিলাম তাই 10 লেখা চলবে না, তাহলে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার লিখতে হবে। যদি আমি সিজিএস পদ্ধতিতে অঙ্কটা করে থাকি, এখানে 10 লিখে দিলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এই জায়গাটা একটু কারেক্ট করে নাও। জি এর মান আমি বসাচ্ছি, দেখবে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার করে দিলাম। 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার করলে তাহলে এই জায়গাটা কত হবে? এটা 3000 হবে না, এটা হয়ে যাবে 300 ইন্টু 980। তাহলে ফাইনালি কত হয়ে যাচ্ছে? উপরটা হয়ে যাচ্ছে 300 ইন্টু 980 ইন্টু 5, 300 ইন্টু 980 ইন্টু 5 ডিভাইড বাই 12। হ্যাঁ, এবার আমি ক্যালকুলেটর করে দেখি, এখানে একটু মিস্টেক হয়েছিল, ঠিক করবে। তাহলে 300
इंटू 980 इंटू 5 डिवाइड 12 अंडर रूट आंसर 350 ESU। তাহলে এটা একটু ঠিক করে নেব আমরা 350 ESU। তোমরা ক্যালকুলেশনটা চেক করবে, তোমরা ক্যালকুলেশনটা একটু চেক করে নেবে। ঠিক, আচ্ছা এবার আমি এখানে আসছি, টানে আসছি, জি এর মানটা ওখানে একটু ভুল হয়ে গিয়েছিল। তাহলে এখানে যদি জি এর মানটা আবার বসাই, আমি সিরিজ পদ্ধতিতে বসালাম, ডিভাইড বাই কস থিটা। ত্রিভুজের দিকে তাকাও, কস থিটা মানে কত হবে? তুমি বলবে স্যার কস থিটা মানে তো ভূমি বাই অতিভুজ হয়, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে 12 ডিভাইড বাই 13 করবো কি করবো না? 12 ডিভাইড বাই 13, 13টা উপরে উঠে যাবে, তাহলে এখান থেকে আমি টানের মান পেয়ে যাব। হ্যাঁ, সিজিএসেই পাবো, সমস্ত অঙ্কটা আমি যতগুলো ডাটা ইউজ করেছি সব সিজিএসে করেছি, তাহলে টানের মান নিশ্চয়ই সিজিএসে আসবে, আর তাকে আমি বলবো ডাইন। তাহলে এটাকে ক্যালকুলেটার করলে কত হচ্ছে? 3 × 980 × 13 ডিভাইড 12, 3185। 3185 ডাইন। দেখো ভালো করে প্রপার মন দিয়ে পুরো অঙ্কটা বুঝবে, যেখানে প্রবলেম হচ্ছে একটু চেক করে নেবে। খুব ইজি অঙ্ক, এইগুলো বেশি তোমাদের টেনশন নেওয়ার নয়, ভালো করে পজ করে নোট করবে। আমরা নেক্সট অঙ্কতে চলে যাব, এই ক্যাটাগরির অঙ্কগুলো আগে করে নিই। ওকে, নেক্সট অঙ্ক পড়ছি, তোমরা স্ক্রিনে দেখবে। দুটি একই রকম গোলককে একইভাবে তড়িতাহিত করে সমান দৈর্ঘ্যের সুতো দ্বারা ঝোলালে সুতো দুটি পরস্পরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকে। আচ্ছা, ফার্স্ট কথাটা বোঝা গেল যে দুটি একই প্রকারের গোলক আছে, তাতে একই পরিমাণ আধান দিয়েছ। দুটি একই রকম গোলক আছে, তাতে তুমি একই প্রকার আধান দিয়েছ, এবং আধান দিয়ে তাকে আবার সেই একই রকমভাবে দুটো সুতো দিয়ে যদি ঝুলিয়ে দিই, তাহলে সুতো দুটো পরস্পর বিকর্ষণের জন্য কিছুটা দূরে গিয়ে সাম্যাবস্থায় আসবে, এবং এই অবস্থায় সুতো দুটির মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। এটা হচ্ছে ফার্স্ট লাইন। এবার ওদের 0.8 গ্রাম পার সেমিকিউব ঘনত্বের তরলে নিমজ্জিত করলে সুতো দুটির মধ্যবর্তী কোণ অপরিবর্তিত থাকে। আচ্ছা, বলছে এই ঘটনাটা যখন আমি পুরো একটা তরলের মধ্যে গিয়ে করব, অর্থাৎ তাদেরকে নিয়ে যদি আমি তরলে ডুবিয়ে দিই, যে তরলটার ঘনত্ব কোশ্চেনে বলে দিয়েছে 0.8 গ্রাম পার সেমিকিউব, বলছে তাহলেও সেই তরলের মধ্যে সুতো দুটোর মধ্যবর্তী কোণ একই থাকে। আচ্ছা, এবার গোলকের উপাদানের ঘনত্ব 1.6 গ্রাম পার সেমিকিউব হলে তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? এবার দেখো, গোলক যে দুটো তুমি ইউজ করেছো তার ঘনত্ব আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, বলে আমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক নির্ণয় করো। তো চলো আমাদের সিচুয়েশন দুটো বানাবো আমরা, কেস 1 কেস 2। প্রথম কেস নেব কি, যে বায়ুতে যখন রাখা হবে গোলক দুটোকে ঝুলিয়ে, আর নেক্সট কেস যখন পুরো ব্যবস্থাটাকে উক্ত তরলে ডুবিয়ে দেবো। সেই দুটো কেস থেকে আমরা পরপর সমস্ত ডাটাগুলোকে নিয়ে তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে কেস 1 কেস 2। কেস 1, কেস 2। কেস 1 হচ্ছে কি, যখন বায়ুতে আছে মনে করো, কেস 1 হচ্ছে মনে করো ইন এয়ার, কেস 2 মনে করো ইনসাইড দ্য লিকুইড। দুটো কেস নিয়ে নিলাম। কেস 1 এর ক্ষেত্রে যদি আমি
ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, তাহলে সিম্পল আগের মতনই হবে। দুটো গোলক দেখতে পাচ্ছ, যাদের মধ্যবর্তী কোণে অ্যাজ পার কোশ্চেন বলে দিচ্ছে কত, 30 ডিগ্রি। আচ্ছা, কেস টু এর যদি ডায়াগ্রাম আঁকি, এবারও সে একই জিনিস, এক্ষেত্রেও বলে দিয়েছে যে সূত্র দুটোর মধ্যবর্তী কোণ কত হবে, 30 ডিগ্রি হবে। একটু খালি চেঞ্জ আছে, একটি চেঞ্জ কি, যে হ্যাঁ এটাকে একটা আননোন লিকুইডে ডোবানো হয়েছে, যার ঘনত্ব কোশ্চেনে প্রদত্ত, কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা যেটা তুমি পড়েছিলে তার মান প্রদত্ত নেই, ওইটাই আমাকে বের করতে হবে। তাহলে এটাকে একটু অন্যরকম বানানোর জন্য সাইডে আমি একটু এঁকে দিচ্ছি, যে মনে করো তলের মধ্যে ডোবানো আছে, মনে করো এই গ্রিন কালারের তরলটাই আমি এটাকে নিমজ্জিত করেছি। ওকে, এবার আচ্ছা, তরলের ঘনত্বটা কত কোশ্চেনে যেমন দেওয়া আছে লিখেই নিই আমি সঙ্গে সঙ্গে, 0.8 গ্রাম পার সেমি কিউব। তাহলে এই তরলটার ঘনত্ব রো ধরলাম 0.8 গ্রাম পার সেমি কিউব। যে তরলে আমি নিমজ্জিত করেছি ওই দুটো গোলককে সুতোয় বেঁধে, সেইখানে তার ঘনত্বটা কত তরলের, 0.8 গ্রাম পার সেমি কিউব। আচ্ছা, প্রথমে বায়ুতে আসি। যদি আমি বায়ু মাধ্যমে দেখি তাহলে এই গোলকগুলোর উপর কী কী ফোর্স অ্যাক্ট করছে সেটা আগে লেখার চেষ্টা করি। তাহলে আমি যদি দেখতে পাই এই গোলকটার উপর আমি যদি ফোর্সগুলোকে মার্ক করতে চাই, তাহলে কী কী ফোর্স লাগবে। প্রথম হচ্ছে এম ভরের যদি গোলক হয় তাহলে উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করবে এমজি ফোর্স। এই গোলকটাতে যে আধান আছে এই গোলকটাতেও সে একই পরিমাণ আধান আছে, মনে করো দুটোতে কিউ আধান আছে, মনে করো জাস্ট এটাতেও কিউ আধান ওটাতেও কিউ আধান, পজিটিভ, এখানেও মনে করো একই ব্যাপার, এখানেও কিউ আধান এখানেও কিউ আধান। তাহলে কিউ আধানকে বিকর্ষণ করেছে, তাই বিকর্ষণটা নিশ্চয়ই এই বরাবর করেছে, আর এটাকে আমি নাম দিলাম কুলম্ব ফোর্স বায়ুতে। আর কি, এই গোলকটা একটা সুতোর সাহায্যে বাঁধা আছে এবং ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে নিশ্চয়ই সুতোর টান থাকবে এই বরাবর। এবার আমি দেখতে পাচ্ছি পুরো ব্যাপারটা 30 ডিগ্রি কোণ করে সাম্যাবস্থায় আছে। তাহলে এই দুটো গোলক যদি 30 ডিগ্রি কোণ করে সাম্যাবস্থায় থাকে তাহলে এই গোলকের উপর নিশ্চয়ই নেট ফোর্সটা 0। অর্থাৎ আমি এখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলো লিখতে পারি পরপর। প্রথম কাজ কি, এই টানকে আমাকে উপাংশে ভাঙতে হবে, কারণ টানটা কোনো এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর নেই। তাহলে এই টানটাকে যদি আমি দুটো উপাংশে ভাঙি তাহলে দেখো এই বরাবর আরেকটা এই বরাবর, ঠিক আগের অঙ্কের মতো। এই কোণটা 30 ডিগ্রি হলে অবশ্যই এই কোণটা 30 ডিগ্রি হবে, তাহলে এই বরাবর উপাংশ হবে টি কস 30 ডিগ্রি, আর এই বরাবর উপাংশ হবে টি সাইন 30 ডিগ্রি। একটা ভেক্টরকে উপাংশে ভাঙার পর আর মূল ভেক্টরটাকে দেখার দরকার নেই, এগুলো ভেক্টরের বেসিক। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে টি কস থিটা উপাংশটা এমজি ফোর্সকে ব্যালেন্স করছে, আর টি সাইন থিটা উপাংশটা এফি ফোর্সকে ব্যালেন্স করছে, অর্থাৎ কুলম্বীয় ফোর্সটাকে ব্যালেন্স করছে। তাহলে এখান থেকে কী লিখতে পারি, অতএব টি সাইন থিটা বা টি সাইন 30 ডিগ্রি কত, এটা সমান এফি মানে কুলম্ব ফোর্স কত হয়, কে Q1 ইন্টু Q2 করলে Q স্কোয়ার ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার, তাহলে মধ্যবর্তী দূরত্ব মনে করো আর, এই দূরত্বটা মনে করো আর, তাহলে আমি আর স্কোয়ার লিখে দিলাম। এখানেও আর, দুই জায়গাতে সেমই হবে দূরত্ব, তাই তো কোনটা 30 ডিগ্রি ফিক্স আছে। আচ্ছা, আর কি, দ্বিতীয় আরেকটা কি লিখতে পারি, টি কস 30 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারি আমি এমজি। দেখো টি কস 30 ডিগ্রি অর্থাৎ টানের এই উপাংশটা এমজিকে ব্যালেন্স করেছে। এই দুটোকে যদি একটু ভালো করে দেখি, এম মানে তো গোলকের ভর,
ভালো করে মনে করো, এম মানে গোলকের ভর। এবার গোলকের আমাকে কোশ্চেনে ঘনত্ব দেওয়া আছে। গোলকটা যদি তামা দিয়ে তৈরি হয়, লোহা দিয়ে তৈরি হয়, যাই দিয়ে তৈরি হোক না কেন, সে যেই ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি তার ঘনত্ব দেওয়া আছে। কত দেওয়া আছে ঘনত্ব? 1.6 গ্রাম পার সেমি কিউব। এবার ঘনত্ব দেওয়া আছে, দুটো গোলকের আয়তন কিছু বলা নেই, কিন্তু এটা বলা আছে যে গোলক দুটো একই আকারের। তাহলে একই আকারের হলে এক একটি গোলকের আয়তনকে আমি ভি ধরতে পারি। জাস্ট এখানে সাইডে লিখছি যে ধরি গোলকের আয়তন সমান ভি। তাহলে ঘনত্ব যদি দেওয়া থাকে, মনে করো ঘনত্ব আমাকে যদি ডি বলি, ঘনত্ব ডি সমান 1.6 গ্রাম পার সেমি কিউব, তাহলে ভর কত হবে? তাহলে আমরা সবাই জানি যে ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন হয়। তাহলে ভর সমান আমি কি লিখতে পারি? ডি ইন্টু ভি। তাহলে এই এম এর মানটা নিয়ে গিয়ে যদি এখানে পুট করে দিই, তাহলে এটা হয়ে গেল, দেখো, ডি ভি জি, যেখানে ডিটা হচ্ছে তোমার গোলকের উপাদানের ঘনত্ব। এটাকে মনে করে নাম দিচ্ছি 1 নং, এটাকে মনে করে নাম দিচ্ছি 2 নং। 1কে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি পাবো? 1 ডিভাইড যদি 2 করে দিই, তাহলে দেখো এটা বা এটা করলে ডিটি কেটে যাবে, সাইন 30 বাই কস 30 করে দিলে হয়ে যাবে ট্যান 30। আর ট্যান 30 মান এখানে কত হবে? কে কিউ স্কোয়ার বাই ডি, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ডি ভি জি, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ডি ভি জি। আচ্ছা থাক, এবার এখানে এসো, যে তরলটাতে আমরা নিমজ্জিত করেছিলাম, এবার এই তরলে এলাম, কেস 2তে এলাম। কেস 2তে আমি যদি তোমাকে বলি যে কোনো একটি গোলকের সাম্যাবস্থা যে হয়েছে তার বিভিন্ন ফোর্সগুলোকে মার্কিং করো, তাহলে বলো এখানে কী কী ফোর্স আমি দেখতে পাচ্ছি? প্রথম ফোর্স এ বরাবর এমজি, একদম কারেক্ট। নেক্সট এই গোলককে বিকর্ষণ করেছে কুলম্বীয় ফোর্স দিয়ে, তাহলে এ বরাবর হবে এফ ই। কিন্তু এবারে চেঞ্জ, কারণ আমরা জানি কুলম্ব ফোর্স বা কুলম্বীয় বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। অনেকবার বলা হয়েছে এই কথাগুলো, আগের লেকচারেই বলেছি। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মহাকর্ষীয় বল মাধ্যমের উপর ডিপেন্ডই করে না। কিন্তু এখানে দেখো মাধ্যম চেঞ্জ, আগে এই দুটো আধানের মধ্যবর্তী মাধ্যমটা ছিল বায়ু মাধ্যম, এখন দেখো একটা অজানা তরল না। তাহলে অজানা তরলের ক্ষেত্রে নতুন কুলম্বীয় ফোর্স হবে, তার নাম দিলাম আমি এফই ড্যাশ, নতুন নাম দিলাম। আর কি ফোর্স আছে? অবশ্যই সুতোর একটা টান লাগবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু সুতোর টান আবার সেম নয়, এখানে সুতোর টান কিন্তু সেম হবে না। তরলের মধ্যে নিমজ্জিত করে দিয়েছো, তাহলে এই ক্ষেত্রে সুতোর টান অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তাহলে চলো সুতোর টানটার নাম দিলাম আমি টি ড্যাশ, সুতোর টানটার নাম দিলাম আমি টি ড্যাশ। এটা স্বাভাবিক ঘটনা। তুমি কুয়ো থেকে যখন বালতি ডুবিয়ে জল তোলো, তাহলে বালতিটা যতক্ষণ বাতাসে থাকে তখন দেখবে দড়ির একটা আলাদা টান তোমার হাতে অনুভব হচ্ছে। আর যেই তুমি কুয়োতে বালতিটাকে সম্পূর্ণ নিমজ্জিত করে দেবে, তখন দেখবে সে দড়ির একটা আলাদা টান তুমি ফিল করছো, হয় কি হয় না? তাহলে নিশ্চয়ই একটা মাধ্যমে যদি আমি এই সুতোটাকে, ভরটাকে যদি ডুবিয়ে দিই, তাহলে সেখানে টানের পরিবর্তন হয়ে যাবে। এবার প্রশ্ন হবে কেন? কারণ আমরা ক্লাস 11 অলরেডি পড়েছি পদস্থিতিবিদ্যা বা হাইড্রোস্ট্যাটিক্সে প্লবক বল অলরেডি আমরা পড়েছি, যে কোনো প্রবাহীতে বা ফ্লুইডে যদি কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয়, তবে সেই প্রবাহী বা ফ্লুইড উক্ত বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে, উপরের দিকে একটা ফোর্স প্রয়োগ করবে। আর এই ঊর্ধ্বমুখী ঘাতকে বলা হয় কি? প্লবক বল, আপথ্রাস্ট। তাহলে এখানে আমরা আরেকটা নতুন ফোর্স পেয়ে গেলাম, যে এই গোলকটার উপর দিকে একটা বল ক্রিয়া করবে, সেই উপর দিকের বলটার নাম হচ্ছে কি? আপথ্রাস্ট, ইউ। চলো আমি ইউ নাম দিলাম, অর্থাৎ প্লবক বল।
এবার আমার কাজ সমস্ত ফোর্সগুলোকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর সাজিয়ে দেওয়া। টি ড্যাশ ফোর্সটা এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর নেই, এটা 30 ডিগ্রি হলে এই কোণটাও 30 ডিগ্রি হবে, অর্থাৎ টি ড্যাশ অর্থাৎ টানটাকে আমাকে দুটো উপাংশে ভাঙতে হবে। একটা উপাংশ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই বরাবর হবে টি ড্যাশ কস 30 ডিগ্রি, আরেকটা উপাংশ এই বরাবর দেখতে পাচ্ছি আমি টি ড্যাশ সাইন 30 ডিগ্রি। এবার আমি যদি এখান থেকে বলি ইকুইলিব্রিয়াম যদি হয়ে থাকে তাহলে কোন ফোর্স কাকে ব্যালেন্স করছে, তাহলে দেখো ভালো করে, টি ড্যাশ সাইন 30 ডিগ্রি এফি ড্যাশকে ব্যালেন্স করছে, আর আপথ্রাস্ট টি ড্যাশ কস 30 ডিগ্রি একত্রে এমজিকে ব্যালেন্স করছে। তাহলে পুরো ছবি থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি আমি কী লিখবো। তাহলে অতএব কী লিখতে পারি, টি ড্যাশ সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এফি ড্যাশ, চলো এফি ড্যাশের মানটাও লিখে দিই একেবারে, কে Q1 Q2 করলে কিউ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। কিন্তু এখানে একটু বোঝার ব্যাপার আছে, যেহেতু তুমি মাধ্যম চেঞ্জ করে দিয়েছো এবার কে আর কে থাকবে না, মানে কে থাকবে না, মানে এখানে দেখো ভালো করে, চলো এই জায়গাটা একবার দেখিয়ে দিই। আমরা কে মানে কি জানি, 1/4πε0। যদি শূন্য মাধ্যম হয় বা বায়ু মাধ্যম হয় তাহলে ε0 লিখতাম, কিন্তু এটা তো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম নয়, তাহলে এর সাথে আমাকে উক্ত মাধ্যমের পরবৈদ্যুতিক ধ্রুবক ε গুণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কে যে লিখেছি নিশ্চয়ই এই কে এর মানটার সাথে কে ভাগও করতে হবে। ভালো করে বোঝো, এখানে কে মানে কি 1/4πε0 ইন্টু εr। তাহলে কেটাকে এইভাবে না বলে কে ড্যাশ বলে দিলাম। হ্যাঁ, মনে করো এই নতুন যেটা কে বলছি এটা হচ্ছে কে ড্যাশ। আবার দেখো ভালো করে, এই তরল মাধ্যমে এখন যদি আমি বলি কুলম্বীয় ফোর্স কত, এখন তুমি কে লিখতে পারবে না, এখন লিখতে হবে কে ড্যাশ Q1 ইন্টু Q2 করলে কিউ স্কোয়ার ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। কেন কে ড্যাশ হলো, কারণ এই ক্ষেত্রে কে এর মানটা চেঞ্জ হয়ে যাবে, একটা মাধ্যমের পরবৈদ্যুতিক ধ্রুবক যেটা আছে সেটা এখানে রোল প্লে করবে। তাই আমি বলছিলাম যে এই ক্ষেত্রে কে ড্যাশের মান কত, 1/4πε0 ইন্টু εr। কেটাকে যদি তুমি 1/4πε0 বলে থাকো তাহলে কে ড্যাশ হয়ে যাবে কত, k/εr। তাহলে দেখো এই জায়গাটায় হয়ে গেল, আমি আলটিমেট লিখতে পারি k/εr। আশা করছি বুঝতে পারছো। এই পুরো পার্টটাকে আমি যদি কে বলি, যেটা আমি বায়ু মাধ্যমের জন্য অলরেডি লিখেছিলাম, তাহলে এইটাকেই তো εr দিয়ে ভাগ করতে হয়েছে, তাহলে পুরো পার্টটা কে ড্যাশের মানটা k/εr লিখতে পারি। তাহলে আলটিমেট এই সমীকরণটা কত হয়ে যাবে, কত হয়ে যাবে সমীকরণটা, কে কিউ স্কোয়ার বাই εr ইন্টু আর স্কোয়ার। εrটা কি, εr হচ্ছে তোমার মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ এখানে যে লিকুইডটা ওরা নিয়েছে সেই লিকুইডটা তোমার পরাবৈদ্যুতিক ধ্রুবকের কথা আমি εr দ্বারা ডিনোট করলাম। আর কি আছে ফোর্স, এখানে দেখো উপর দিকের ইউ প্লাস টি ড্যাশ কস 30 ডিগ্রি, এটা সমান আমি লিখতে পারি কি এমজি। আপথ্রাস্টের মান কত, আপথ্রাস্ট আমরা কত কি জানি, যে আপথ্রাস্টের মান হয় ভি রো জি। আশা করছি ফর্মুলা তোমাদের জানা আছে, ভি রো জি অর্থাৎ নিমজ্জিত বস্তুর আয়তন ইন্টু যেখানে তুমি নিমজ্জিত করেছো যেই প্রবাহিতে বা যে ফ্লুইডের তার ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে আপথ্রাস্টের এটা হচ্ছে ফর্মুলা, সবার মনে রাখা উচিত। প্লাস টি ড্যাশ কস 30 ডিগ্রি, এটা সমান গোলকের ভর ইন্টু জি। এবার ভরের মান তো আমি আগেও বের করেছিলাম, দেখো দেখো এম সমান ডি ইন্টু ভি হয়, তাহলে এটা লিখে দেবো ডি ভি জি। তাহলে এখান থেকে আমাকে বলো টি ড্যাশ কস 30 ডিগ্রির মান কত হবে, ডি ভি জি মাইনাস ভি রো জি। এবার আমি আবার নাম দিলাম, এটাকে মনে করো 1 নং সমীকরণ নাম দিলাম, এটাকে মনে করো 2 নং সমীকরণ নাম দিলাম। 1কে যদি 2তে ডিভাইড করে দিই কেস 2তে, 1/2 করলে কি পাবো, আবার দেখো টি ড্যাশ সাইন 30কে টি ড্যাশ কস 30 দিয়ে যদি ভাগ করে দিই
টি ড্যাশ কেটে যাবে, সাইন 30/cos 30 কত হয়ে যাবে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান এদিকে কত পাবো, কে কিউ স্কোয়ার বাই এপসাইলন আর ইন্টু আর স্কোয়ার, আর এখানে এই পার্টটা পুরো পাবো, তাহলে নিচে কত থাকছে ডিভিজি মাইনাস ভি রো জি। দেখো এতটুকু বুঝতে পারলে কিনা, অঙ্ক তো এখানেই কমপ্লিট হয়ে এসছে প্রায়। এবার আমি দেখতে পাচ্ছি এইখানে যে কেস 1-এ tan 30-র মান পেয়েছিলাম, এটা নিয়ে গিয়ে এখানে পুট করে দেবো, তারপর আমাদের অটোমেটিক সব কটা বেরিয়ে যাবে। তাহলে এটা নোট করবে এতটা পজ করে। আমি উপরে এই ছবিটা মুছবো, এই জায়গাটা করবো অঙ্কটা। তাহলে কেস 1টা আমি মুছে দিলাম। হ্যাঁ, যদি tan 30-র মানটা পুট করে দিই ওখানে, তাহলে কী লিখতে পারি আমি, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ডিভিজি ইকুয়াল টু, এই পুরো মানটা লিখব, কে কিউ স্কোয়ার বাই এপসাইলন আর ইন্টু আর স্কোয়ার, তার সাথে আছে ডিভিজি মাইনাস ভি রো জি। দেখো কে কাটছে, কে কিউ স্কোয়ার বাই কে কিউ স্কোয়ার আর স্কোয়ার সব কেটে গেল এরা। আর কি কাটছে, এই দুটো থেকে কত কমন যাবে, ভালো করে দেখো, দুটো থেকে ভিজি কমন যাবে। তাহলে আমি কি পাচ্ছি, 1/ডিভিজি ইকুয়াল টু 1/এপসাইলন আর, আর ভিজি কমন যাবে, তাহলে ভেতরে পড়ে থাকবে ডি মাইনাস রো, আবার ভিজি কেটে গেল। তাহলে এপসাইলন আর এর মান কত ফাইনালি, তাহলে এপসাইলন আর এর মান পাচ্ছি আমি ডি বাই ডি মাইনাস রো। দেখো সিম্পল, পুরো অঙ্ক একেবারে মিনিমাইজ হয়ে গেল। অজানা তরলটির পরবর্তী ধ্রুবকের মান ডি বাই ডি মাইনাস রো। ডি মানে হচ্ছে তোমার গোলকের ঘনত্ব, রো মানে আমাদের যে তরলটা দিয়েছে তার ঘনত্ব। তাহলে সব কটা মান যদি বসে দিই, তাহলে আমার ফাইনাল আনসার বেরিয়ে যাবে। ডি এর মান হচ্ছে তোমার দেখতে পাচ্ছ 1.6, সিজিএসে বসাচ্ছি, কোনো অসুবিধা নেই, উপরেও সিজিএস নিচেও সিজিএস কেটে যাবে সব। নিচে 1.6 থেকে কত বিয়োগ করবো, রো এর মান 0.8, তাহলে 1.6 ডিভাইড বাই 1.6 থেকে 0.8 বাদ দিলে 0.8 হয়, পয়েন্ট উঠে গেল, তাহলে হয়ে গেল 2। তাহলে নির্ণেয় অজানা তরলটির পরবর্তী ধ্রুবকের মান 2। ভালো করে নোট করবে, বারবার অঙ্কটা দেখবে, বুঝবে যে কোথা থেকে কী কী কেস বানাতে হলো। এখানে খুবই ইম্পর্টেন্ট ছিল প্লবক বলের ধারণাটা। তোমাকে প্লবক বলের ধারণা খুবই ভালো করে জেনে রাখতে হবে ক্লাস 11-এর। ওকে, নেক্সট কোশ্চেন নেবো আমরা, মুছে দিই। নিট 2016 একটা কোশ্চেন নেব, একটা ইম্পর্টেন্ট অঙ্ক খুবই। নিট 2016 অঙ্কটা দেখা যাক। কে বলেছে, সবাই পড়বে, আমিও পড়ছি কোশ্চেনটা। দুটি একই রকম গোলককে একইভাবে তড়িতাহিত করে এল দৈর্ঘ্যের সুতোর দ্বারা একই বিন্দু থেকে ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে ডি দূরত্বে থাকে, আর ডিটা বলেছে মাচ লেস দ্যান এল। আচ্ছা, গোলক দুটি থেকে স্থির হারে তড়িৎ ক্ষরিত হতে শুরু করলে তারা ভি গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হয়। ভি এবং এক্সের মধ্যে সম্পর্কটি হলো, যে 4টে অপশান দিয়েছে তোমাকে। ঠিক আছে, অঙ্কটা পড়ে অনেক কিছু বুঝতে হবে তোমাকে। বলছে একই রকম কোশ্চেন, আবার দেখো আমি যে দুটো করলাম পরপর প্রায় একই রকম। দুটি একই প্রকারের গোলক আছে, দুজনের আয়তন সেম, তাতে একই পরিমাণ আধান আছে। ওকে, মনে করো এটা তো যদি কিউ আধান থাকে, এটা তো কিউ পরিমাণ আধান থাকবে, একই প্রকারের আধান আছে অ্যাজ পার কোশ্চেন, এটা পজিটিভ এটাও পজিটিভ, অথবা দুটোতেই নেগেটিভ আধান, যে কোনো একটা তুমি ধরবে।
এবং তাদেরকে দুটো সুতো দিয়ে আবার একটা বিন্দু থেকে ঝুলিয়ে দিয়েছে। এবার যদি একটা বিন্দু থেকে ঝুলিয়ে দিই তাহলে তারা তো আবার পরস্পর বিকর্ষণের জন্য একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে কী হয়ে যাবে, সাম্যাবস্থায় চলে আসবে। তাহলে এত কিছু যখন বুঝতে পারলাম সাম্যাবস্থায় এসে যাবে, তাহলে আলটিমেট কোশ্চেনে একটু ওরা চেঞ্জ করেছে। কি চেঞ্জ? বলছে গোলক দুটি থেকে যদি সমান হারে আধান ক্ষরিত হতে থাকে। আধান ক্ষরিত হওয়া মানে কি? আধানের পরিবর্তন হওয়া, অর্থাৎ আধানের মান কমে যাওয়া। কোনো একটি বস্তুতে যদি আধান দাও তুমি, দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আধানের ক্ষরণ হচ্ছে মানে কি আধান বেরিয়ে যাচ্ছে। তাহলে আধান যদি বেরিয়ে যায় তার মানে কি আমি বলতে পারি এখান থেকে সমান হারে অর্থাৎ ধ্রুবকভাবে আধানের পরিমাণ কমতে থাকছে। প্রত্যেক সেকেন্ডে মনে করো 0.001 কুলম করে করে বেরিয়ে যাচ্ছে, বা 0.1 মাইক্রো কুলম করে করে তোমার আধান বেরিয়ে যাচ্ছে বাইরে। ঠিক? তাহলে এতটুকু যখন বোঝা গেল, তাহলে গোলক দুটো পরস্পর কাছে কেন সরে আসবে? এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। একটু বুঝে দেখো, দুটো গোলক মনে করো প্রথমে 100 কুলম করে আধান আছে মনে করো। তাহলে 100 কুলম আধান দিলে 100 কুলম অনেক বেশি আধান, এরা একে অপরকে অনেক বেশি জোরে তোমার বিকর্ষণ করবে। এবার 100 থেকে মনে করো 99 হয়ে গেল, তাহলে 99 কুলম আধানের জন্য এদের মধ্যবর্তী বিকর্ষণ বলটা আগের তুলনায় কম হবে। তাই তারা একটু কাছে সরে আসলো, বিকর্ষণ বল কম, তাই তারা কাছাকাছি এতটা দূরে এসে বিকর্ষণ করে এখন স্থির অবস্থায় আছে। মনে করো আমি আরও 10 কুলম বের করে দিলাম, তাহলে 81 কুলম বা 89 কুলম যাই বলো না তুমি কেন, তাহলে 89 কুলম আধানের জন্য এবার বিকর্ষণ বলটা এর আগের তুলনায় কম হবে। তাহলে ওরা আরও একটু কাছে এসে বিকর্ষণ করে এইভাবে স্থির রইল। তাহলে দেখো তো, যত আমি আধানের পরিমাণ কম করছি তত তোমার এই গোলক দুটো কাছাকাছি কাছাকাছি সরে সরে আসছে না? এটাই হচ্ছে কোশ্চেনটা, যে যত আমি আধান ধীরে ধীরে বেরিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ আধানের ক্ষরণ হচ্ছে সময়ের সাথে, তত গোলক দুটো কাছাকাছি সরে আসছে। এটা আবার বলে দেবে না যে আকর্ষণ করছে, না, আকর্ষণ করছে না। আধান দুটোর পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, সমপরিমাণ আধান, তাই নতুন যে পরিমাণ আধানটা থাকছে তার জন্য নতুন বিকর্ষণ বলকে অ্যাডজাস্ট করার জন্য গোলক দুটো কাছাকাছি আসছে। একদম কমন সেন্স মাথায় লাগাও। 100 কুলম আধানের জন্য যদি এতটা বিকর্ষণ হয়, তাহলে নিশ্চয়ই 90 কুলম আধান দুটো যদি দিয়ে দিই তাহলে এতটা আর হবে না, একটু কাছাকাছি হবে। মনে করো 50 কুলম আধান দিয়ে দিলাম এবার, বা 90 কুলম আধান থেকে 40 কুলম বের করে নিলাম দুটো থেকেই, তাহলে এখন 50 কুলম আধানের জন্য নিশ্চয়ই এতটা দূরে থাকবে না, আর একটু কাছে চলে আসবে। এবার এই অবস্থায় বিকর্ষণ করে স্থির থাকবে। তাহলে এটাই ওরা বলতে চেয়েছে, যে যত আধানের পরিমাণ ধীরে ধীরে গোলক থেকে বেরিয়ে যাচ্ছে, তত গোলক দুটো কাছাকাছি সরে আসছে ভি বেগে। ক্লিয়ার? গোলক দুটোর মধ্যবর্তী দূরত্ব যদি এক্স হয়, তাহলে বলছে ভি আর এক্সের মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, চলো দেখা যাক। আমি একটা যে কোনো মুহূর্তে ছবি আঁকছি। মনে করো গোলক দুটোকে টাঙানো হয়েছিল। কোশ্চেনে এটাও উল্লেখ করে দিয়েছে যে এক্সের মান এলের থেকে অনেক ছোট। চলো দেখে দিচ্ছি সব কটা। এটা মনে করো একটা গোলক, এটা মনে করো আরেকটা গোলক, এদের মধ্যবর্তী দূরত্বটাকে এক্স বলেছ। এগুলো হচ্ছে তোমার সুতোর দৈর্ঘ্য, আর অ্যাজ পার কোশ্চেন এক্সটা হচ্ছে মাচ লেস দ্যান এল। এই কথাটার অর্থ কি? এক্সের মান যদি খুব ছোট হয় এলের তুলনায়, তাহলে এই দুটি গোলকের মধ্যবর্তী দূরত্বটা প্রায় সরলরেখা হবে, এরা বেশি দূরে নেই। বেশি দূরে হলে, যদি বেশি দূরে হতো গোলক দুটো, তাহলে ওরা যখন ফিরে আসবে তখন তারা এরকম বক্রপথে ফিরে আসতো। দেখো, একটু বোঝার চেষ্টা করো। আমরা সরল দোলগতি অলরেডি ক্লাস 11-এ পড়েছি, যে সরল দোলগতির ক্ষেত্রে তোমার যখন এই সরণটা দেওয়া হতো, সেই সরণটা খুবই ক্ষুদ্র হতো। তাই এক্ষেত্রে ওরা ওটাই বলতে চেয়েছে যে দুটো গোলকের মধ্যবর্তী বিকর্ষণের দরুন যে সরণটা, সে সরণটা এক্স যদি হয়, তাহলে সেটা এলের তুলনায় খুবই ছোট। তাহলে এটা একটা সরলরেখার মতো দেখতে হবে কি হবে না? তখন আর এটা আর বক্রের মতো দেখতে লাগবে না। তাহলে এই কোশ্চেনগুলো ছোটো ছোটো জিনিস, এইগুলো তোমার পড়েই বুঝে যাওয়া উচিত যে এক্স মাচ লেস দ্যান এল কথার অর্থ কী, যে এখানে
সরলরেখা আছে। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ গোলক দুটো যখন ফিরে আসছে তখন তারা সরলরেখা পথ অবলম্বন করছে। ঠিক আছে, এবার এই গোলকটাও এই বরাবর যাচ্ছে, এই গোলকটাও এই বরাবর যাচ্ছে। কত বেগে যাচ্ছে? অ্যাজ পার কোশ্চেন বলে দিয়েছে ভি বেগে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ প্রত্যেকটা গোলকের আধান যদি কিউ হয় তাহলে সেই কিউ এর পরিমাণ সময়ের সাথে কমতে থাকছে। আমি কি বলতে পারি অ্যাজ পার কোশ্চেন সময়ের সাথে আধানের পরিমাণ ডি কিউ ডিটি অতি ক্ষুদ্র পরিমাণের যে পরিবর্তন, এটাই হচ্ছে তোমার আধানের ক্ষরণ, আর সমহারে হচ্ছে, তাই এটাই হচ্ছে তোমার ধ্রুবক। কোশ্চেনে বলে দিয়েছে যে সমহারে আধানের ক্ষরণ হচ্ছে। সমহারে আধানের ক্ষরণ হওয়ার অর্থ কি? যে আধানের পরিমাণ সময়ের সাথে ধীরে ধীরে সমান পরিমাণে ধ্রুবকভাবে বেরিয়ে যাচ্ছে। সমহারে মানে ওটাই বোঝায়। আমরা যেমন সমবেগ পড়েছি, সমবেগ মানে কি? কোনো বস্তু সমবেগে যাচ্ছে, তার মানে তার বেগটা ধ্রুবক। সমত্বরণ মানে কি? কোনো বস্তুর ত্বরণটা হচ্ছে তোমার ধ্রুবক। তাহলে সেরকমই সমহারে ক্ষরণ হচ্ছে মানে কি? তোমার এই রেট অফ চেঞ্জ কি একটা ধ্রুবক, এই মানটা চেঞ্জ হচ্ছে না। প্রত্যেক সেকেন্ডে যদি 0.1 কুলম করে আধান বেরোতে থাকে তো 0.1 কুলম করেই আধান বেরিয়ে যাচ্ছে। এই নয় যে প্রথম সেকেন্ডে 0.1 কুলম, তারপরের সেকেন্ডে 0.2 কুলম, তারপরের সেকেন্ডে আবার 0.1 কুলম, না, এরকম না। সমান হারে আধানটা পরপর গোলক থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এই আধানের ক্ষরণের হারটা ধ্রুবক। ক্লিয়ার? ওকে, তাহলে এত কিছু যখন জানতে পারলাম, এবার এখানে আমি কি লিখতে পারি? কোশ্চেন আমাকে এই সমস্ত ডাটা দিয়ে দিয়েছে, তাহলে এখানে কি লিখতে পারবো আমি? চলো, কুলম ফোর্স কত? যদি আমি কুলম ফোর্সের কথা বলি যে কোনো একটা মুহূর্তে, তাহলে কুলম্বীয় ফোর্স এফ সমান কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এতটা হবে কি হবে না? হবে একদম। তাহলে কত হয়ে যাবে এটা? কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ভালো করে বোঝো এইটুকু, তো যা যা ডাটা দিয়েছিল সেই ডাটাগুলো অনুযায়ী আমি ঠিকঠাক সব লিখলাম কিনা। এবার এবার আমি যদি কোনো একটা মুহূর্তে যদি বলি যে এই গোলকগুলোর উপর কী কী ফোর্স অ্যাক্ট করছে, তাহলে আমি কী লিখতে পারি কোনো একটা মুহূর্তে? তাহলে মনে করো আমি এই গোলকটার জন্য আবার আঁকছি। তাহলে আমি দেখতে পাচ্ছি এম ভরের যদি গোলক হয় তাহলে নিচের দিকে এমজি ফোর্স ক্রিয়া করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স। এখান থেকে যদি একটা লম্ব লাইন টেনে দিই তাহলে এটা নিশ্চয়ই x/2 দূরত্বে অর্থাৎ একদম মধ্যবিন্দুতে গিয়ে টাচ করবে। আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা থিটা, সুতোর টানকে ধরে নিলাম টি, ঠিক আগের মতো একদম। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কুলম্বীয় ফোর্স এই বরাবর ক্রিয়া করবে, নাম দিলাম এফ। টানের দুটো উপাংশ হবে, একটা হবে এই বরাবর টি কস থিটা, কারণ এটা থিটা হলে এই কোণটাও থিটা হবে, আর একটা হবে এই বরাবর টি সাইন থিটা। হবে কি হবে না? এই মুহূর্তে যদি আমি বলি যে গোলকটি সাম্যাবস্থায় আছে, তাহলে সাম্যাবস্থার শর্ত থেকে আমি কি দেখতে পাচ্ছি যে টি কস থিটা এমজিকে ব্যালেন্স করছে, টি কস থিটা এমজিকে ব্যালেন্স করছে, আর এফ টি সাইন থিটাকে ব্যালেন্স করছে। তাহলে এখান থেকে লিখতে পারি যে অতএব টি সাইন থিটার মান হচ্ছে এফ, আর এফ এর মান আমি এখনই লিখলাম কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আর দ্বিতীয় কি লিখতে পারি? টি কস থিটা সমান এমজি। আবার 1কে 2 যদি ভাগ করে দিই, এটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ, তাহলে দেখো তো টি টি কেটে গেল, সাইন বাই কস কত হয়ে যাবে? ট্যান থিটা। আর ট্যান থিটার মান হয়ে গেল কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি, কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। দেখো এতটুকু বুঝতে পারলে কিনা? এবার আমাকে বলো থিটার মান কত, ট্যান থিটার মান কত? এই ত্রিভুজটার দিকে যদি তাকাই তাহলে ট্যান থিটার মান হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি করলে কত হবে? এই পুরোটা যদি এক্স হয় তাহলে এইটুকুটা x/2। তাহলে ট্যান থিটার মান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে x/2 ডিভাইড বাই ভূমি, ভূমি মানে হচ্ছে তোমার এইটা অতিভুজ, ভূমি মানে হচ্ছে তোমার এই লম্বটা। তাহলে অতিভুজ থেকে আমাকে এই মানটা বের করতে হবে।
কত হচ্ছে এটা? কত হচ্ছে এটা? আন্ডার রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। দেখো তাহলে আন্ডার রুট এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4, এটা সমান কত হচ্ছে? কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম জি। এবার কোশ্চেনে অলরেডি বলেছে দেখো এক্সের মান এলের তুলনায় খুবই ছোট, তাহলে আমি এক্স স্কোয়ার বাই 4কে উপেক্ষা করতে পারি এখান থেকে। যদি এই পার্টটাকে উপেক্ষা করে দিই, আমি উপেক্ষা করে দিই, তাহলে আন্ডার রুট এল স্কোয়ার মানে তো এল পড়ে থাকবে। তাহলে এখান থেকে হয়ে গেল এক্স বাই 12 ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম জি। দেখো এতটুকু বুঝতে পারলে কিনা? যেহেতু এক্সের মান এলের তুলনায় খুবই ছোট, তাহলে এক্সের পার্টটাকে আমি এখানে উপেক্ষা করতে পারি। হ্যাঁ, এল হচ্ছে খুবই বড়, একটা বড় সংখ্যা থেকে অতি ক্ষুদ্র সংখ্যাকে বিয়োগ করা না করা একই ব্যাপার। এলের মান যদি খুব বড় হয়, সেখান থেকে অতি ক্ষুদ্র স্কোয়ারকে বিয়োগ করছি, একটা একই এক্স ক্ষুদ্র তার আবার স্কোয়ার, তাহলে এক্স যদি ক্ষুদ্র হয় তার আবার যদি স্কোয়ার করি সে তো আরও ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে এল স্কোয়ার থেকে এই ক্ষুদ্র পার্টটাকে বিয়োগ করা না করা একই ব্যাপার, এটাকে আমি উপেক্ষা করতে পারি পুরোটা। তাহলে এটাকে যদি উপেক্ষা করে দিই, তাহলে আন্ডার রুট এল স্কোয়ারের মান এল, তাহলে বাম দিকটা কত হয়ে যাবে? এক্স বাই 12। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? কিউ স্কোয়ার সমান, যদি আমি কিউ এর মানটা বের করতে চাই, এই জায়গাটা করছি দেখবে, তাহলে কিউ স্কোয়ার সমান কত হবে? এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার কোন গুণাগুণি গুণ হয়ে গেল, আর কি পড়ে রয়েছে? এমজি ডিভাইড বাই 2LK। এবার একটু ভালো করে দেখো, এম হচ্ছে গোলকের ভর ধ্রুবক, জি ধ্রুবক, 2 ধ্রুবক, এল হচ্ছে শুধু দৈর্ঘ্য ধ্রুবক, আর কে তো কুলম্ব ধ্রুবক। তার মানে এই পুরো পার্টটা ধ্রুবক বলতে পারি আমি, এই পুরো পার্টটাকে আমি একটা ধ্রুবক বলতে পারি। তাহলে এই পুরো পার্টটা যদি ধ্রুবক হয়, কিউ স্কোয়ার সমান এক্স কিউব ইন্টু কে ড্যাশ, একটা নতুন ধ্রুবক, এই পুরোটা যেহেতু ধ্রুবক। এবার যদি আমি বলি যে কিউ এর মান কত, তাহলে এখান থেকে কিউ এর মান কত পাচ্ছি? এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু আরেকটা নতুন ধ্রুবকের আন্ডার রুট করলে তো নতুন ধ্রুবক হয়ে যাবে। উভয় পক্ষে যদি টি এর সাপেক্ষে অবকলন করে দিই, তাহলে এদিকটা তো ডিকিউ ডিটি হয়ে গেল, এদিকটা কত হবে? 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তাহলে 3/2 থেকে যদি 1 বিয়োগ করে দিই, তাহলে 1/2 ইন্টু ডিএক্স ডিটি। অবকলনের নিয়ম আশা করছি জানো তোমরা, ইন্টু কে ডবল ড্যাশ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আলটিমেট যে ডিকিউ ডিটি সমান এটা পেয়েছি। এবার দেখো ডিকিউ ডিটি নিজে একটা ধ্রুবক, আর ডিএক্স ডিটি মানে কি? ডিএক্স ডিটি মানে হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন। তাহলে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে তো বেগ বলে, তার মানে এটাই হচ্ছে তোমার ওই গোলক দুটোর বেগ, যে গোলক দুটো যে বেগে পরস্পরের কাছাকাছি সরে আসছে। তাহলে এখান থেকে ফাইনালি আমি কি লিখতে পারি? ডিকিউ ডিটি সমান 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ভি ইন্টু কে ডবল ড্যাশ। তাহলে এই সমীকরণটাতে ভালো করে দেখো, আমি যদি বলি ভি সমান কত হবে, বা ভি সমান যদি আমি লিখতে চাই, তাহলে ভি সমান দেখতে পাচ্ছি এটা একটা ধ্রুবক, চিহ্নের দিয়ে এদিকে আসলে আবার ধ্রুবক, কে ড্যাশও নিচে নেমে গেলে ধ্রুবক, তাহলে একটা নতুন ধ্রুবককে নাম দিলাম কে ট্রিপল ড্যাশ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। দেখো এতটুকু লিখতে পারি কিনা? হ্যাঁ, বা চলো কে ট্রিপল ড্যাশ লিখলাম না, মনে করো সি লিখে দিলাম একটা ধ্রুবক। তাহলে নতুন একটা ধ্রুবক সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে ভিটা প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ? বলতে পারি কি পারি না? ভালো করে দেখো, আবার বলছি, ডিকিউ ডিটি নিজে একটা ধ্রুবক অ্যাজ পার কোশ্চেন, তাকে 3/2 দিয়ে ভাগ করলে আবার একটা ধ্রুবক, তাকে কে ডবল ড্যাশ দিয়ে ভাগ করলে সেটাও একটা ধ্রুবক, সেই ধ্রুবকটার নাম আমি দিলাম মনে করো সি। তাহলে এখান থেকে ভি এর মান কত? ভি সমান তুমি বলবে যে স্যার সি বাই এক্স টু দি পাওয়ার হাফ, আর সি বাই এক্স টু দি পাওয়ার হাফ মানে সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, সি বাই এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে উপরে উঠলে কত হবে ঘাতটা? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে দেখতে পাচ্ছি ভি সমান একটা ধ্রুবক ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে বলতে পারি না আমি যে ভিটা হচ্ছে প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। কোন অপশনটা ম্যাচ করছে? অপশন ডি। দেখো ভালো করে, অপশন ডি ইজ কারেক্ট।
তো এই ছিল ইকুইলিব্রিয়াম বেসড কিছু প্রশ্ন, 3টে কোশ্চেন আজকে করালাম। তো পরবর্তী নেক্সট লেকচারে যখন আমি আসবো ইকুইলিব্রিয়াম থেকে আরও কয়েকটা কোশ্চেন করাবো। তো আজকে এতটাই থাক, ভালোভাবে প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝবে এবং যেখানে অসুবিধা হবে বারবার ভিডিওটি দেখবে। তো এতটাই রইল। ওকে, থ্যাংক ইউ।